নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটার টাইটেলটা তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো। তো এখন সেই সময় যখন আমাকে কিছু জিনিস তোমাদের কাছে অ্যাড্রেস করতে হবে, সো টু গেট সার্টেন থিংস অফ মাই চেস্ট। আমার লাস্ট জাকারিয়া স্ট্রিট ফুডের ওপর যে ভিডিওটা আমি শ্যুট করেছি, ভিউজ যেরকম পায় গড়পড় তো আমার ভিডিওস মোটামুটি সেরকমই পেয়েছে। যে জিনিসটা বেড়েছে সেটা হচ্ছে কমেন্টস কেন বেড়েছে? কেননা ওই ভিডিওটার মধ্যে আমি বেশ কয়েকবার উল্লেখ করেছি বিফের কথা। কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটাই ক্লারিফিকেশনের জন্য এই ভিডিওটা আমি এখন শ্যুট করছি, অন্তত এই পোর্শনটা। তো তোমাদের মধ্যে একজন পয়েন্ট আউট করেছো যে একটা ভিডিওতে কেন আমি বারবার বিফের কথা বলছি। সো দ্য ভিডিও ওয়াজ অফ 17 মিনিটস ফিউ সেকেন্ডস, সেখানে আমি 4বার বিফের কথা বলেছি। তো যে এই কথাটা বলছো যে আমি বারবার বলেছি, তাকে আমি কোনো রকম ক্রিটিসাইজ করছি না। সত্যিই তো 17 মিনিটের ভিডিওতে আমি যদি 4বার বিফের কথা বলি বিভিন্ন রকম কারণে, সেটা মনেই হতে পারে যে অনেকবার বলছি, ভালো কথা। 4বার আমি বলেছি বিফের কথা, যতদূর আমার মনে পড়ছে। প্রথমবার আমি বলেছি যখন আমি তাস্কিনে বসে খাচ্ছিলাম, ঠিক চিকেন চাঙ্গিজির বাইটটা মুখে নেবো তার আগে। সেকেন্ডবার আমি বলেছি আলব্যাকের সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্টটা। থার্ডবার আমি বলেছি অ্যাডামস কাবাবের বাইরে দাঁড়িয়ে। আর ফোর্থবার আমি বলেছি বাড়িতে এসে যখন আমি খাবার খাচ্ছি তখন। এবার আমি বলি যে কেন বলেছি, কি বলেছি। একটা কমিউনাল রিফট তৈরি করার চিন্তা আমার মাথাতে আসেওনি, জাস্ট আসেনি। কেন বলেছি এবার শোনো। জাকারিয়া স্ট্রিট কিন্তু কলকাতা খাবার দাবারের জগতে একটা মেন স্ট্রিম জায়গা নয়। পার্ক স্ট্রিট হচ্ছে মেন স্ট্রিম, পার্ক সার্কাস হচ্ছে মেন স্ট্রিম, আরও অনেক জায়গা আছে যেগুলো কিনা মেন স্ট্রিম জায়গার মধ্যে রয়েছে, তার মধ্যে কিন্তু জাকারিয়া স্ট্রিট নয়। আর জাকারিয়া স্ট্রিট যারা গেছো, আমি কিন্তু জাকারিয়া স্ট্রিটে খুব কম গেছি, কিন্তু যারা জাকারিয়া স্ট্রিটে গেছো তারা জানো যে জাকারিয়া স্ট্রিটে কিন্তু অ্যাকচুয়াল বিফ বিক্রি হয়। অ্যাজ ইন আমি রেস্টুরেন্টের কথা বলছি না, নর্মাল যেরকম আমরা মুরগির দোকান থেকে মুরগির মাংস কিনি, খাসির দোকান থেকে খাসির মাংস কিনি, সেরকম বিফের প্রচুর দোকান আছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি তো প্রথমে গেছি তাস্কিনে, তারপর দিল্লি 6, ওগুলো একদম গায়ে গায়ে। তারপরে যে রুটটা দিয়ে অন্তত আমি গেছিলাম আলব্যাকে, সেই রুটটা যাওয়ার পথে মানে অন রুট একটা খুব ন্যারো লেন আছে, যেখানে কিনা পরপর অ্যাটলিস্ট 5 থেকে 6টা বিফের দোকান কাটা বিক্রি হচ্ছে। সেটাকে অতিক্রম করে আমি গেছি, যেতেই পারি, যেখানে যা আছে তা আছে। তাহলে কেন বলেছিলাম? প্রথমে আমি বলেছিলাম তাস্কিনের সামনে, তার কারণ হচ্ছে দেখো, আমার তো সমস্ত ভিউয়াররা রিটার্নিং ভিউয়ার তা তো নয় যে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা বা আমার চ্যানেলে ভিডিও আগেও দেখেছে তারা আবার দেখছে। হতেও পারে যে কেউ হয়তো ইউটিউবে জাস্ট টাইপ করেছে, হ্যাঁ, যে দেখি তো 2025-এ রমজানে বা রমজানে জাকারিয়া স্ট্রিট কীরকম বেশ হচ্ছে খাবার দাবার। তো তারা যদি এরকম একটা এক্সপেকটেশন নিয়ে ভিডিওটা দেখতে বসে যে না জাকারিয়া স্ট্রিটে যাবো, আমি সবই খাবো, বিফও খাবো, মাটনও খাবো, চিকেনও খাবো, পনিরও খাবো, সব খাবো, তারা কিন্তু বিটারলি ডিসঅ্যাপয়েন্ট হবে, তাই না? কেননা এই ভিডিওতে তো আমি বিফ কভার করিনি। সুতরাং এই পয়েন্টটা আমার মনে হয়েছিল শুরুতেই এস্টাবলিশ করে দেওয়াটা উচিত ছিল যে এই ভিডিওটার মধ্যে বিফ দেখানো হচ্ছে না। প্রথমে আমি ওর জন্যই বলেছিলাম তাস্কিনে বসে। সেকেন্ডবার আলব্যাকের সামনে দাঁড়িয়ে কেন বলেছি, আলব্যাকের ওপরেই লেখা রয়েছে নো বিফ রেস্টুরেন্ট, নাকি নো বিফ সার্ভড, নো বিফ ফুড, এরকম কিছু লেখা রয়েছে। অনেক রেস্টুরেন্টেই লেখা থাকে, আরসালান বলো, জিশান বলো, এরকম বিভিন্ন রেস্টুরেন্টে লেখা থাকে। আমারও ওই একই উদ্দেশ্যে বলা, যে উদ্দেশ্যে রেস্টুরেন্টরা নিজেদের রেস্টুরেন্ট বাইরে বা বড় বড় করে লিখে রাখে চড়া হরফে, জাস্ট টু লেট দ্য অডিয়েন্স নো যে আলব্যাকও একটা নো বিফ রেস্টুরেন্ট। এর থেকে বেশি বা কম আর কোনো অভিপ্রায় ছিল না, ঠিক আছে? অডিয়েন্সকে বলা, অডিয়েন্সকে বোঝানো যে এখানে বিফ পাওয়া যায় না। যেগুলো মেন স্ট্রিম রেস্টুরেন্ট, যেগুলো পপুলার রেস্টুরেন্ট, সেগুলো সম্বন্ধে কিন্তু লোককে বলতে হয় না। আজকে কিন্তু আরসালানে আমি যদি একটা বিরিয়ানি খেতে যাই, ওখানে গিয়ে কিন্তু আমি বলবো না এটা কি নো বিফ রেস্টুরেন্ট। আমি যদি এখন জিশানে খেতে যাই, আমি কিন্তু ওখানে গিয়ে বলবো না নো বিফ রেস্টুরেন্ট। আমি যদি আজকে হাজি সাহেবে খেতে যাই, ওখানে গিয়ে কিন্তু আমি বলবো না নো বিফ রেস্টুরেন্ট, তাই না? এইবারে আসি, তোমাদের মধ্যে একজন আমাকে পয়েন্ট আউট করেছো যে এই তো আগে জমজমেও খেয়েছে, আদিলেও খেয়েছে। প্রথম কথা, আদিল রেস্টুরেন্টে বিফ সার্ভ হয় কিনা আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট। আমি পার্ক সার্কাসে খেয়েছি ওখানে একবার। জমজমে হয়। জমজমের আদি ব্রাঞ্চ হচ্ছে এন্টারলির ভেতরে, আমি এন্টারলির ভেতর থেকে কখনো খাইনি, না আমার মনে তো পড়ছে না কখনো খেয়েছি বলে। আসলে এত খাওয়া দাওয়া করি, ব্লগের আগেও তো প্রচুর খেয়েছি, আমার কিন্তু মনে পড়ছে না কখনো খেয়েছি বলে, ঠিক আছে, টু বি ভেরি অনেস্ট। আর না, আমার ঠিক মনে পড়ছে না খেয়েছি বলে। পার্ক সার্কাসে, যেটা কিনা একদম মানে রাস্তার ওপরে, সেখানে আমি বসে খেয়েছি। এবার সেখানে কেন খেয়েছি, সেখানে তো বিফ সার্ভ আমি জেনে ঢুকেছি, খেয়েছি। কেননা আমার ওপিনিয়নে জমজম রেস্টুরেন্টটা একটা পপুলার রেস্টুরেন্ট, তাদের নিশ্চয়ই যে কি বলবো মানে তারা যে এটিকেটগুলো প্র্যাকটিস করবে ইন দ্য কুকিং প্রসেস, আমার মনে হয়েছিল সেখানে ব্যাপারগুলো অনেক বেশি
এথিক্যাল বলবো না, মানে অনেক বেশি কি বলবো না, অনেক বেশি প্রপার হবে আর কি। মানে বুঝে দেখো, একটা বড় রেস্টুরেন্টে আশা করা যায় কিচেনটাও বড় হবে, কিচেনটাকে এইটুকুন রেখে এই রেস্টুরেন্টটা এত বড় তা তো হতে পারে না, কিচেনও নিশ্চয়ই বড় হবে। আমি নিজে ইন্টার্নশিপ করার সময় এইচইউএলে আমি বাই দ্য ওয়ে, এইচইউএল মানে হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। তো আই ওয়াজ ইন দ্য হরেকা ডিপার্টমেন্ট, মানে হোটেল রেস্টুরেন্ট কেটারার্স, ওদেরকে আমি জিনিসপত্র সাপ্লাই করতাম ফর এইচওএল এর কিছু প্রোডাক্টস, ঠিক আছে। তো তখন আমার সৌভাগ্য হয়েছিল বেশ কিছু বড় বড় রেস্টুরেন্ট কলকাতার কিচেনে ঢুকবার, তাদের পারচেস ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলবার। আমি পিটার ঘাটের রেস্টুরেন্টের ভেতর ঢুকেছি। একটা রেস্টুরেন্ট কিচেন যে অত বড় হতে পারে, মানে ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া। পিটার ঘাটের রেস্টুরেন্টে না ঢুকলে পরে মানে তোমাদের কোনো আইডিয়া নেই যে একটা রেস্টুরেন্ট কি বৃহৎ সাইজ হতে পারে। মানে পিটার ঘাটে বসবার জায়গা ওদের মানে ওদের কিচেনের কাছে বলতে গেলে কিছুই না। বোঝাবার এটাই চেষ্টা করছি যে জমজমের কিচেনের অবস্থা আমি আশা করব যে খুব একটা সংক্ষিপ্ত হবে না। সংক্ষিপ্ত হলে কি হয়, ধরো চিকেনের সিক রয়েছে, একটা মাটনের সিক রয়েছে, একটা বিফের সিক রয়েছে, তিনটে যদি গায়ে গায়ে লেগে যায় আর কারুর ধরো বিফ খেতে আপত্তি রয়েছে, তাহলে তার কি মানে রইল বলো তো? এই কথাটা কেন উল্লেখ করলাম? আদিল কাবাব, কি বলছি আমি, আদামস কাবাব বলে যে জায়গাটা রয়েছে, ফুড জয়েন্টটা রয়েছে জাকারিয়া স্ট্রিটে, ওদেরই আমার মনে হয় একটা আউটলেট নতুন খুলেছে হচ্ছে পার্ক সার্কাসে। আমি বেশ কিছু মাস আগে পার্ক সার্কাসে ওখান থেকে খাবার নিতে গেছিলাম। সো ওখানে যেভাবে কাবাবের স্টিকগুলো বা কাবাবের শিখগুলো রাখা ছিল চিকেন মাটন বিফের, সেই ব্যাপারটা আমাকে ঠিক প্লিজ করেনি। আমি সেদিনকে খাবার না নিয়ে ফিরে এসেছি, ঠিক আছে। আর আমি জানি না এদের সঙ্গে ওদের কোনো কানেকশন আছে কিনা। আমি যখন ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম অ্যাজ ইন পার্ক সার্কাসে যে তোমাদের সঙ্গে জাকারিয়া স্ট্রিটে কি কানেকশন আছে, ওরা বলেছিল হ্যাঁ। তো এর থেকে বেশি বা কম আমি কিছু জানি না। চিকেন দেখলে আলাদা বুঝতে পারবে, কিন্তু যেহেতু মাটনও রেড মিট, বিফও রেড মিট, যদি দুটোকে পাশাপাশি রাখা হয় না, মানে বটি পিস হিসেবে বোঝাটা মানে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, ওর জন্য যখন আমি অ্যাডামস কাবাবের বাইরে গেলাম, আমি বললাম যে এটা একটা বিফ রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও বা এখানে বিফ অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও আমি নিচ্ছি, বিকজ ওটাও একটা বাইলেনে রয়েছে, এই ফুটে বিফ, ওই ফুটে মাটন আর চিকেন। এটা বললে আমি কি অপরাধ করেছি? স্পেসটা তো ছোট, তাই না? আবার একই কথা বলছি, যদি দুটো খাবার গায়ে গায়ে লেগে থাকে বিফ আর মাটন, বোঝাটা খুব মুশকিল। আমার মনে হয় না মানে সাধারণ লোক বুঝতে পারবে, যারা করছে তারা বুঝতে পারবে রান্না বান্না। তো এইটা বলে আমি কি অপরাধ করেছি? কোনো অপরাধ করেছি কি? আমার তো মনে হচ্ছে না কোনো অপরাধ করেছি। বলে দেওয়াটা তো ভালো। আমার যে শুধুমাত্র দর্শকরাই আমার ভিডিও, মানে সবাই যারা আমার ভিডিও দেখে তারা আমার দর্শক, কিন্তু তোমরা তো আমাকে ইন পার্সন চেনো না। তার বাইরে আমার বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্যামিলি মেম্বার্স, গলিগালার ছেলেরা, জিমের বন্ধুরা, অনেকেই তো দেখে আমার ভিডিওস। তাদের মধ্যে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে যখন আমি প্রমিনেন্ট রেস্টুরেন্টের কথা কিছু না বলি, যে এখানে খাবার কীরকম, সেখানে খাবার কীরকম। আরসালানের কথা কেউ তো আমাকে জিজ্ঞাসা করবে না, তাই না? বা আমাকে কেউ জিশানের কথা জিজ্ঞাসা করবে না। তো জমজমের কথা আমাকে আমার একজন ভাই জিজ্ঞাসা করেছিল বলির, যে কিরকম। আমি বলছিলাম এই বিরিয়ানিটা কিন্তু খুব ভালো। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে জমজমে কি বিফ পাওয়া যায়? আমি বলছিলাম হ্যাঁ। কারণ বলছিলাম আমি যাবো না। আমি বলছিলাম দেখ, আমি কিন্তু গিয়ে খেয়ে এসেছি, আর বড় রেস্টুরেন্ট, জানিস তো বড় রেস্টুরেন্ট ব্যাপার কি হয়, যে মানে বড় রেস্টুরেন্ট নিশ্চয়ই এই প্র্যাকটিসগুলো ফলো করবে। কারণ বড় রেস্টুরেন্টে যদি কোনোদিন ধর এফসিআই থেকে রেট পড়ে যায়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কিছু, মানে দে হ্যাভ গট নো প্লেস টু হাইড। সুতরাং তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতেই হবে। কেননা একটা রেস্টুরেন্ট বন্ধ করে দেবে এফসিআই, মানে এটা তো হতে পারে না। তাও সে বলেছিল না আমি যাবো না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর জন্যই আমার ব্যাপারটা ক্লারিফাই করে দেওয়াটা উচিত ছিল যে আদামস কাবাবে বিফ পাওয়া যাওয়া সত্ত্বেও আমি ওখান থেকে নিচ্ছি, বিকজ কাউন্টার আলাদা, কারিগর আলাদা, সব আলাদা। ক্লিয়ার? ফোর্থ পয়েন্ট হচ্ছে, আমি যখন বাড়িতে খেতে বসেছি এবং যখন আমি অ্যাডামস কাবাব খাচ্ছিলাম, তখন আমি বলেছি আবার করে যে এখানে বিফ পাওয়া যায় না তাই কিনেছি। কেন বলেছি? আমার ভিডিও যে সবাই থ্রু অ্যান্ড থ্রু দেখবে তার তো কোনো মানে নেই। আমি বেশিরভাগ ভিডিওতে, মানে বলতে পারো 100টার মধ্যে 95 থেকে 97টা ভিডিওতে বিল দেখিয়ে দিই লাস্টে। তারপরেও কিন্তু তোমরা আমার কাছ থেকে জানতে চাও যে বুফেটার দাম কত, বা যে খাবার দাবারগুলো খেতাম যদি কোনো আলাকাটে রেস্টুরেন্টে অর্ডার করি সেগুলোর দাম কত। তার মানে তোমরা ভিডিও থ্রু অ্যান্ড থ্রু দেখছো না, তোমরা স্কিপ করে করে দেখছো। তো আমার জাকারিয়া স্ট্রিটের যে ব্লগটা তোমরা একদম থ্রু অ্যান্ড থ্রু দেখবে, তার তো কোনো মানে নেই, তাই না? কোনো মানে আছে কি? কোনো মানে নেই। সুতরাং এটা আমারই দায়িত্ব তোমাদেরকে আবার বলে দেওয়া যে আদামস কাবাবে বিফ পাওয়া যাওয়া সত্ত্বেও আমি এই কারণে নিয়েছি, বিকজ আউটলেট কেন বলছি, মানে কাউন্টারগুলো যেখানে মাটন চিকেন তৈরি হচ্ছে, যেখানে বিফ তৈরি হচ্ছে, দুটো আলাদা, মানে বেশ অনেকখানি ডিস্টেন্স আছে এবং আলাদা কারিগররা তৈরি করছে। সুতরাং গুলিয়ে যাওয়ার কোনো চান্স নেই। এর থেকে বেশি বা কম কোনো অভিপ্রায় আমার ছিল না। সেটার সঙ্গে আমি এটাও অ্যাড করি যে সুফিয়া রেস্টুরেন্ট পপুলার হওয়া সত্ত্বেও সেখান থেকে আমি খাবার নিয়ে নিই, বিকজ সেখানে বিফ সার্ভ হয়।
তোমরা দেখবে যখন আমি ভিডিওটা স্টার্ট করছি আমি তখনই বলেছিলাম যে জাকারিয়া স্ট্রিটের কিছু পপুলার এস্টাবলিশমেন্ট আমি ট্রাই আউট করবো। পপুলার এস্টাবলিশমেন্টের মধ্যে জাকারিয়া স্ট্রিটের মধ্যে কিন্তু সুফিয়া রেস্টুরেন্ট পড়ে। সুফিয়া রেস্টুরেন্ট থেকে আমি খাবার এই জন্যই নিইনি, অবশ্যই একই কথা বলছি যে যখন আমি রেস্টুরেন্টে ঢুকতে যাচ্ছিলাম দেখলাম যে বিফ পাওয়া যায়, বাট ভেতরের যে প্র্যাকটিসেস অন্তত আমার চোখে যেটুকুন পড়েছে, আমি তো আর খুঁটিয়ে নাটিয়ে সব দেখিনি, আমি তো আর মানে এফসিআই এর কোনো মানে কি বলবো কোনো কর্মচারী বা আধিকারিক নই, আমার দেখে অতটা ভক্তি লাগেনি। জমজমে তো খেলাম, আমি কেন খেলাম, দেখে ভক্তি লেগেছিল। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিছুটা তো নিজের ওপরেও থাকে। এইবারে তোমরা যারা কমিউনাল প্রশ্নবার্তাগুলো তুলেছো, আশা করি তাদেরকে অ্যাড্রেস করতে পারলাম। এবার আমি আমার কথা কিছু বলছি। আচ্ছা, তোমরা যদি কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখে থাকো যেটা কিনা আমি জিমিস কিচেনে শ্যুট করেছিলাম, হ্যাঁ, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এদের চিলি রোস্ট পোক না রোস্ট চিলি পোকটা ওয়াজ অসাম। এখানে আসলে পরে নিশ্চয়ই খাবে, হাইলি রেকমেন্ড করছি। যদি কারো রিজার্ভেশন না থাকে তাহলে ওই ভিডিওটার কথাটা কেন বললাম, তাই না? আমি তো হিন্দু, আমাকে রেস করেছে হিন্দু পেরেন্টস। বাবা চক্রবর্তী ছিলেন, মারা গেছেন মা ভট্টাচার্য, এই কথাটা আমি নাই বললে বর্তমান আমার তো বয়ে গেছে। সেটা কখনোই অভিপ্রায় ছিল না। প্রত্যেককে নিজেদের স্পেসটা সম্মানটা দেওয়াটা উচিত, তার জন্যই বলেছি। এবং শুধু জিমিস কিচেন না, এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি যেখানে পোক ডিশটা আমার মারাত্মক লেগেছে। আমি তখন বলে দিয়েছি ভাই যদি কারো কোনো রিজার্ভেশন না থাকে এই পোক ডিশটা নিশ্চয়ই খাবে, মুখে লেগে থাকবার মতো। কি অন্যায় করেছি? তখন তো কেউ কিছু বলেনি। আরেকজন খুব ওয়াইজলি একটা জিনিস আমার কাছে পয়েন্ট আউট করেছে যে এই ছেলেটি তো অনেক 5 স্টার রেস্টুরেন্ট কভার করে, মানে 5 স্টার হোটেলস, তো তখন তোর কোনো অসুবিধা হয়নি। ভেরি অ্যাস্টুট অবজারভেশন। আমি অনেক ভিডিওতে আগে এই কথাটা বলেছি, এখনও আবারও বলছি যে 5 স্টার রেস্টুরেন্টে তারা বিভিন্ন রকম কুজিনের খাবার রাখে, বিভিন্ন রকম প্রোটিনের জন্যই রাখে, কেননা 5 স্টার হোটেলে প্রচুর বাইরেকার দেশের লোকেরাও কিন্তু আসে। সুতরাং তারা আমাদের মতো মশলাদার খাবার খাবে তার কোনো মানে নেই, তারা বিফ খাবে না তার কোনো মানে নেই, তারা পোর্ক খাবে না তারও কোনো মানে নেই। সো দে হ্যাভ টু সার্ভ এভরিথিং। এবারে যে দেশে আর কি বলবো, মানে যে রিলিজিয়ানের লোক বেশি তাদেরকে একটু বেশি কেটার করতেই হয়, এটা তোমাকে মানতে হবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ বিজনেস। ওখানে গিয়ে আমি কেন খেয়েছি, আমি আমার কথাটায় ফিরে আসি। সেম রিজন কেন আমি জমজমে গিয়ে খেলাম। একটা 5 স্টার হোটেলে থিংস আর আ লট মোর স্পেশিয়াস, দ্য ওয়ে দ্যাট দে উইল টেক কেয়ার অফ দ্য এথিক্যাল প্র্যাকটিসেস শুড বি অ্যান্ড আই বিলিভ ইজ অফ আ লট হায়ার স্ট্যান্ডার্ড দেন আ রান অফ দ্য মিল রেস্টুরেন্ট। ভুল বলছি না ঠিক বলছি? যে এফসিআই রেডের কথা আমি বললাম, যদি এরকম কোনো রেড হয় জমজমের কি অবস্থায় ভাবো, আর যদি এরকম কোনো রেড হয় কোনো 5 স্টার হোটেল রেস্টুরেন্ট, তাদের কি অবস্থায় ভাবো, তাদের রেপুটেশন কোথায় যাবে? এই ব্যাপারগুলোকে বিচার করেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এত যে এইটাকে নিয়ে কাদা ছড়াছড়ি জল গোলাপে আমি ভাবিনি। আর নিজেদের মধ্যে গালাগালিগুলো দিও না, ঠিক আছে? গালাগালগুলো দিয়ে মানে কিসের পরিচয় দিচ্ছ? গালাগাল দেওয়া ইজ নট কুল, ঠিক আছে? এইগুলো করো না। আর একজনই আছো যে কিনা আমাকে হঠাৎ করে তুই তোকারি করা চালু করে দিয়েছো, ঠিক আছে? লাস্ট কমেন্টই বোধহয় ও করেছে। এটা তোমাদেরই পরিচয় ভাই, এখানে আমার আর কিছু বলবার নেই। চলো, এর থেকে বেশি এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলছি না। তবে এরপর থেকে যদি এরকম কোনো সিরিয়াস ইস্যুস হয় আমি দেন অ্যান্ড দেয়ার ব্যাপারটাকে অ্যাড্রেস করবো। ইন দ্য পাস্ট আমি এরকম কিছু বিষয়কে ওভারলুক করেছি, ভেবেছি যেতে দাও। কী বলবো এটাকে নিয়ে আবার একটা 10টা কথা হবে না হবে, ব্যাপারটাকে আমার সেখানে অ্যাড্রেস করা উচিত ছিল। কয়েকদিন আগে বোধহয় কোনো একটা সোসাইটাল ইস্যু নিয়ে আমি কিছু বলেছিলাম, তখন আমাকে একজন লিখলো যে বাংলাদেশে হিন্দুদের ওপরে বা বাংলাদেশি হিন্দুদের ওপরে যে একটা অ্যাটাক করছে সেটা নিয়ে আমি কারণ কিছু বললাম না। ওনার অবজেকশন কিন্তু এটা ছিল না যে আমি কেন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে কিছু বললাম না। ওনার উদ্দেশ্য এটা ছিল যে আমি বাংলাদেশি হিন্দুদেরকে নিয়ে কিছু বললাম না। আমি বাংলাদেশি হিন্দুদেরকে নিয়ে কেন কিছু বলিনি জানি না, হতে পারে আমার ভুল, বা এটাও হতে পারে যে বাংলাদেশি হিন্দু তারা হতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু বাংলাদেশি। আমি বেশিরভাগ ইস্যু যেগুলোকে অ্যাড্রেস করি সেগুলো কিন্তু আমি আমার দেশের ইস্যুকে অ্যাড্রেস করি। আমি কিন্তু ইউক্রেন রাশিয়া ওয়ার নিয়েও কিছু খুব একটা কিন্তু মানে কিছু বলিনি, বা ইসরায়েল প্যালেস্তাইনে যেগুলো হচ্ছিল সেগুলো নিয়েও কিন্তু খুব একটা আমি মুখ খুলিনি। রিসেন্ট তোমরা যদি জিও পলিটিক্যাল নিউজ ফলো করো দেখবে যে হোয়াইট হাউসে জেলেনস্কিকে কীভাবে ব্যবহার করেছে ট্রাম্প, এটা নিয়েও কিন্তু আমি কিছু বলছি না, বা এটার কি ইমপ্লিকেশনস হলো, হ্যাঁ, জিও পলিটিক্যাল লেভেলে, সেটা নিয়ে কিন্তু আমি কোনো রকম ওপিনিয়ন রাখছি না। কানে সবই আসছে, সবই আমি কনজিউম করছি। এটাই বলতে চাইছি যে যখন ইন্ডিয়াতে কিছু হয় সেটাই আমাকে কনসার্ন করবে, তাই না? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ইন্ডিয়ান। চলো, এইবারে নতুন যে ভিডিওটা শ্যুট করবো সেটার সময় আবার দেখা হবে। এই হচ্ছে লর্ডস মোড়, সামনে হচ্ছে কল্পনা মিষ্টান্ন ভান্ডার, তার পাশে শাড়ি দিয়ে স্ট্রিট ফুড হেভেন। চলো দেখা যাক কি পাওয়া যায়। চাল কম দিয়েছো তো, দুটো আলু দিয়েছো? এটা আলু দিচ্ছি। এখন না দুটো আলু দিতে হবে।
যেমন তোমরা দেখতেই পেলে প্রপার স্ট্রিট ফুড প্রতিষ্ঠান, এখানে বসে খাবার ব্যবস্থা নেই, বাড়িতে নিয়ে গিয়ে খেতে হবে। সম্রাট থেকে নিলাম মাটন বিরিয়ানি, যার দাম নিল 220। সম্রাটের ঠিক পাশেই রয়েছে অন্নপূর্ণা, সেখান থেকে চাইনিজ নিচ্ছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাড়িতে চলো সব দেখাবো। যেরকম বললাম এখানে তো বসে খাবার ব্যবস্থা নেই, ভালোই হলো। আমাদের খাবার নেওয়া কমপ্লিট, বাড়িতে গিয়ে খেতে হবে, তোমাদেরকে বলতে হবে তো খাবারটা কীরকম। চলে এসেছি বাড়িতে খাবার নিয়ে। সম্রাট থেকে যেরকম তোমরা দেখেছো নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। হ্যাঁ, এটার দাম নিয়েছে 220 টাকা। খুলে দেখাচ্ছি, দাঁড়াও। মনে হচ্ছে এটার ভেতরে স্যালাড দিয়েছে, যাই হোক আমাদের তো লাগবে না। সম্রাট থেকে নিয়েছি মাটন বিরিয়ানি 220 টাকা। অন্নপূর্ণা ফুডস ঠিক তার পাশেই, সেখান থেকে নিয়েছি প্রন ফ্রাইড রাইস হাফ প্লেট 130 টাকা, আর বোনলেস চিলি চিকেন ড্রাই 220 টাকা। এখানে 8 পিস রয়েছে, তোমাদেরকে এবার খুলে দেখাচ্ছি। অন্নপূর্ণা ফুডস থেকে এখানে চিলি ভিনিগার আর সস দিয়েছে। তোমরা প্রথমে মাটন বিরিয়ানিটা দেখো, প্রথমে তো এটাই খাবো। বাহ, ডিমও দিয়েছে, মাটন আলু এগুলো তো গেছেই। এই হচ্ছে অন্নপূর্ণা ফুডসের হাফ প্লেট প্রন ফ্রাইড রাইস, যথেষ্ট পরিমাণ দিয়েছে। আর এইটাও সেই একই দোকানের, মানে অন্নপূর্ণা ফুডসের 1 প্লেট, হ্যাঁ, ড্রাই বোনলেস চিলি চিকেন 8 পিস রয়েছে। 220 টাকা অনুযায়ী চালের পরিমাণ অনেকখানি দিয়েছে। মাটনটা একটু ছোটোর দিকেই রয়েছে। নাল্লি পিস চেয়েছিলাম, বললো নাল্লি পিস, জানি না এটা নাল্লি পিস কিনা, মনে তো হচ্ছে না। তবে মাটনের রং দেখে তো মনে হচ্ছে যে রেওয়াজি খাসি, মানে বয়স্ক খাসি। ডিম দিয়েছে, যেটা কিনা অ্যাবারেশন। আলু রয়েছে কলকাতা স্টাইল বিরিয়ানি। দেখা যাক টেস্ট করে কীরকম। লম্বা চাল, সরু চাল। প্রথম বাইটটা নিই। প্রথমে বিরিয়ানিটার ভালো দিকটা বলবো না মন্দ দিকটা বলবো? চলো মন্দ দিকটাই বলে দিচ্ছি। অতিরিক্ত গোলাপ জল, কারা জল, মিঠা হতে প্রভাব হচ্ছে বলতে পারবো না, তবে সামান্য চড়া আছে, ঠিক আছে। অনেক সময় হয় না যে লিড খুললেই বা বাক্স খুললেই একদম কি বলবো, একটা মিঠা আতরের গন্ধ একদম মানে চারিদিক মমা করছে, সেরকম ব্যাপার না, কিন্তু ইনফ্লুয়েন্সটা একটু বেশি আছে, যেটা কিনা আমার মনে হয় যে একটা চিপ বিরিয়ানির পরিচয়। ভালো বিরিয়ানি, সফিস্টিকেটেড বিরিয়ানিতে সবসময় মশলার প্রভাব বেশি হবে। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিরিয়ানিটা একটু ড্রাই, ঠিক আছে। এখন খাচ্ছি গলায় আটকাচ্ছে না, সবাই 1-2 গ্রাস নিয়েছি। তবে আই গেস যত বিরিয়ানিটা খেতে থাকবো, হতে পারে সাইড ডিশের অভাব অনুভব করলেও করতে পারি, একটু ড্রাই আছে। এবারে পজিটিভগুলো বলি। পজিটিভ বেশিরভাগ জিনিসই পজিটিভ। চালটা সুসিদ্ধ হয়েছে, বিরিয়ানিটা খুব একটা রিচ না, হাতের মধ্যে খুব একটা তেল ঘি লাগছে তা নয়, দ্যাটস এ ভেরি বিগ পজিটিভ। চালের পরিমাণ অনেকখানি দিয়েছে। তো চাইলে দুজন মিলে খেতে পারো, তবে চিকেন বা মাটনের পিস তো একখানেই পাবে। আলু দিয়েছে, ডিম দিয়েছে, মাটন দিয়েছে, সো ইয়া গুড। আর এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে লর্ডস মোড়ে ঠিক কোনাকুনি মানে ডায়াগোনালি কিন্তু পরপর ওই দোকানগুলোও আছে। মনে পড়ছে কোন দোকানগুলো? সুদীপা বিরিয়ানি প্রথমবার গেছিলাম, তারপরে তার বাদিকার একটা দোকান ছিল, যে বিরিয়ানিটা ভালো ছিল কিন্তু মালিকদের ব্যবহারটা একটুখানি রুট ছিল। তার পাশে অনিমা বিরিয়ানি, ওরা কিন্তু মাটন বিরিয়ানি বোধহয় 100 না 110 টাকায় দেয়, আর 180 টাকায় বোধহয় 2 পিস মাটন দিয়ে বিরিয়ানি দিয়ে দেয়, সামথিং অ্যালং দোজ লাইন্স। তো ওদের সঙ্গে ডাইরেক্ট কম্পিটিশনে রয়েছে। তো বুঝে দেখো যে মানে কি বলবো, মানে ওদের থেকে দ্বিগুণের দামে বেশি বিরিয়ানি দিচ্ছে। সুতরাং কোয়ালিটি, টেস্ট সব কিছু কিন্তু ম্যাটার করবে। বোঝাতে পারলাম তো? ওই সুদীপা বিরিয়ানি, অনিমা বিরিয়ানির লাইনে যে মানে কি বলবো, সাউথ সিটি থেকে আসার সময় প্রথম যে দোকানটা পড়বে, আমি দেখেছি ভিডিওতে, আমার এখন মনে পড়ছে না নাম, সেই দোকানে বিরিয়ানি কিন্তু খুবই ভালো। সুদীপা বিরিয়ানির মালিকের ব্যবহার তো ভীষণ ভালো, ভীষণ অমায়িক, কিন্তু বিরিয়ানিটা ভালো না। আর এখানে দেখো হাতের মধ্যে সেরকম কিছু তেল ঘি লাগছে না। তো ইয়া, এই বিরিয়ানির রাইস অনেকখানি তোমরা খেতে পারবে উইদাউট এনি সাচ ফিয়ার যে এতখানি রিচ খাবার খাচ্ছি বা কিছু। অতটা রিচ নয় বিরিয়ানিটা। আর একটা কথা এখানে না উল্লেখ করলে নয়, হাসছে এই কারণে, কারণ এই বিরিয়ানিটার মধ্যে নুনটা কিন্তু একদম ঠিকঠাক দিয়েছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমার নুনটাই লাগছে। তা বলে নুন বেশি বা নুন কাটা তা নয়, তবে নুনটা একদম ঠিকঠাক বা একটুখানি বেশির দিকেই রয়েছে, যেটা কিনা ইজ অ্যান অ্যাম্বারেশন ইফ ইউ কনসিডার কলকাতা স্টাইল বিরিয়ানিস। কলকাতা স্টাইল বিরিয়ানি নুনটা একটু কমই হয়। এই হচ্ছে আলুর সাইজ, ছোটোখাটো আলু, মোটামুটি সেদ্ধ হয়েছে, আরেকটু সেদ্ধ হলেও পারতো। আলু দিয়ে একটা বাইট নিই। বাই দ্য ওয়ে, বিরিয়ানির রাইস কিন্তু এটুকুনি না, আরও একটুখানি রয়েছে, ঠিক আছে। প্লেটের মধ্যে ছিল না দেখে এটুকুন নিয়েছি। সো কোয়ান্টিটি নিয়ে নো কমপ্লেন্টস। আলুটা দিয়ে খেলাম, ফ্লেভারটা মার্জিনালি ইনক্রিজ করলো, তবে মানে বলাই বাহুল্য যে চন্দ্রমুখী আলু নয়, জ্যোতি আলু। তো আলুটার থেকে সেরকম একটা যে কোনো কিক পেলাম তা কিন্তু নয়, যে খুব একটা মিষ্টি খুব একটা নরম বলতে পারবো না। আলুটা অ্যাভারেজ। আচ্ছা, এবারে তোমাদেরকে মাটনের পিসটা দেখাই। ওজন কত হবে? 100-র কমই হবে। এই মাটনের পিসের ওজন 100-র বেশি হতে পারে না। তবে পেছনের রানের পিস তো বটেই, যদি নাল্লি নাও হয়। দেখতে পাচ্ছ তো মাটনের রং
একদম পিঙ্কিশ রেডিশ হিউ দ্যাট আই সো লাভ। এটা দিয়ে একটা বাইট নিই। মাটনটা আরেকটুখানি সেদ্ধ হলেও পারতো। হ্যাঁ, খেতে গিয়ে ছিপড়ে হচ্ছে, গলায় আটকাচ্ছে তা না, তো আর একটু নরম এক্সপেক্ট করেছিলাম। তবে মাটনের কোয়ালিটি ইজ ভেরি গুড। মাটনটার মধ্যে বিরিয়ানি এসেন্স গেছে, মাটনটাতেও নুন ঠিকঠাক হয়েছে। তো সুতরাং যখন মাটন দিয়ে রাইসটা খেলাম, ফ্লেভারটা ডেফিনেটলি এনহ্যান্স হলো, ভালো লাগছে। আমি এটুকুন তো লিখে দিতে পারি যে এই মাটন বিরিয়ানিটা খেয়ে কেউ নিরাশ হবে না, কেউ হতাশ হবে না। হ্যাঁ, এবার একটা কম্প্যারিজন চলেই আসবে, যেহেতু বললাম ডায়াগোনালি ওরকম দোকানগুলো রয়েছে পরপর, হ্যাঁ, যেখানে কিনা এর থেকে হাফ দামে বিরিয়ানি দিয়ে দিচ্ছে। এবার তোমরা সেটা খেয়ে বিচার করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কি মতামত। আমার কিন্তু ঠিকই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর এই দোকানগুলো প্রত্যেকটাই মোটামুটি দুপুর 11টা-12টা থেকে খোলে, অন্তত আমাকে সেরকমই বললো। আর তারপরে বলছে রাত 11টা-12টা অবধি খোলা থাকে, মানে 12-13 ঘন্টা সার্ভিস দেয়, উইচ ইজ কমেন্ডেবল। তবে তোমাদেরকে আমি এটাই বলবো যে 12টা-1টার পরেই যেও, তার কারণ হচ্ছে যে শুরুতে গেলে অনেক সময় জিনিসপত্র প্রিপেয়ার করতে টাইম লাগে, তখন তোমাদেরকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আজকেও ওখানে পরপর 3টে দোকান ছিল, প্রথমে সম্রাট, তারপর অন্নপূর্ণা, তারপর আরেকটা অন্নপূর্ণা। সেই যে লাস্টের যে অন্নপূর্ণাটা রয়েছে, যেখান থেকে আমি নিয়ে নিই, প্রথমে ভেবেছিলাম সেখান থেকে বিরিয়ানি নেবো, তারপরে জানা গেল যদি বিরিয়ানি তৈরি হতে আরও আধ ঘন্টা লাগবে, বোঝো ঠেলা। এবং আমি গেছিলাম ওখানে 12টার পরেই। তবে মাংস দিয়ে রাইস মোটামুটি জমে গেছে। তোমরা লাস্ট একটা বাইট দেখে নাও। আলু নিলাম, অল্প মাটনও নেব, নিয়ে দুটো দিয়ে একটা জম্পেশ গ্রাস হবে, কারণ এখনও তো চীনে খাবার পড়ে রয়েছে। এই বিরিয়ানিতে আমি দাম অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, সর্বোপরি কোয়ালিটি অনুযায়ী, লোকেশন অনুযায়ী, অ্যাম্বিয়েন্স অনুযায়ী, এটা তো একটা স্ট্রিট বিরিয়ানি, বসে খাবার তো ব্যবস্থা ছিল না, সেই সমস্ত কিছু মাথায় রেখে আমি 7.5 থেকে 8 দেবো। যেরকম বললাম, খেয়ে কেউ নিরাশ হবে না। এই হচ্ছে অন্নপূর্ণা ফুডসের হাফ প্লেট প্রন ফ্রাইড রাইস আর একটা গোটা প্লেট ড্রাই বোনলেস চিলি চিকেন। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি, আর রাইসও অনেকখানি রয়েছে এখনও, পুরোটা আমি এই প্লেটে আটিয়ে উঠতে পারিনি। দেখা যাক রাইসের মধ্যে কী কী দিয়েছে। চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ তো ভালোই দিয়েছে, মিডিয়াম গ্রেন রাইস যেরকম হয়ে থাকে। পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছি, গাজর ছিল, দেখি প্রথম স্পুনটা নিয়ে। আর আজকে আমি প্লেটটাকে একটুখানি এইভাবে সাজালাম যে রাইসের ওপর চিকেনটা নিয়ে। বলো তোমরা কমেন্ট করে দেখতে কীরকম লাগলো। আরে না, ফ্রাইড রাইসটা কি বানিয়েছে, অল্প একটুখানি আদার হিট পাচ্ছি, নুন একদম ঠিকঠাক, চিংড়ি মাছ দেখতে পাচ্ছ কতখানি পরিমাণে দিয়েছে, চাল সুসিদ্ধ হয়েছে, সব ভালো। হতে পারে একটু আর্টিফিশিয়াল ফ্লেভারিং দিয়েছে, আজিনামোটো, বাট ঠিক আছে। যা দাম নিচ্ছে, জিনিস দিচ্ছে, মানে নালিশ করার তো কোনো জায়গায় নেই। রাইসটা খেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। চিকেনটাও আশা করি ভালো হবে, তবে রাইসটা একদম মানে 1 ফর দ্য এজেস, আমি যেরকম বলি। আবারও বলছি, সমস্ত কিছু তো দামের সঙ্গে তুল্যমূল্য বিচার করে, এই ফ্রাইড রাইসটা যা খেতে দাম অনুযায়ী, মানে কিছু বলবার আর অবকাশ নেই। আর পরিমাণও অনেকখানি দিয়েছে, আমার মনে হয় হাফ প্লেট নিলে দুজন তো ভালো মতো খেতে পারবে। হ্যাঁ, পেটে খিদে থাকলে অন্য কথা, কিন্তু হ্যাঁ, এমনি মুখ চালাবার জন্য মানে দুজন ইজিলি খেয়ে নিতে পারবে। ফ্রাইড রাইসটা টু গুড, নালিশ করার কোনো জায়গা নেই, প্রপার স্ট্রিট স্টাইল খেতে। এবার তোমাদেরকে একটা চিকেন খেয়ে বলি কীরকম। মোটামুটি চিকেনের এরকম সাইজ, উইচ ইজ ঠিক আছে, ডিসেন্ট এনাফ। এই বাস, চিকেনটাও হেভি হয়েছে একদম, মানে দুটোকেই 10-এ 10 দেওয়ার মতো, 10-এ 12 দিতে পারি ওরকম ব্যাপার। চিকেনটা সুসিদ্ধ হয়েছে, খুব সুন্দর, নুন ঠিকঠাক হয়েছে, যেরকম স্ট্রিট স্টাইল চিলি চিকেন হওয়ার কথা সেরকম সেভরি ব্যাপার রয়েছে, যেটুকুন ঝাল রয়েছে, জিভেতে খুব সামান্য টের পাওয়া যাচ্ছে, গলার পিছনে খুব সামান্য হিট করছে। সো নাথিং অ্যালার্মিং, নাথিং কনসার্নিং, ভীষণ ভালো খেতে চিলি চিকেনটাও। যেরকম ফ্রাইড রাইসটা বানিয়েছে সেরকম চিলি চিকেনটা বানিয়েছে, একটুখানি মাখনের প্রভাব পাচ্ছি আমি, ব্যাপক লাগছে খেতে। এরকম ভেতরে সমস্ত সবজি টবজি দেওয়া, সেগুলোতেও ভালো ক্রাঞ্চ পাচ্ছি। সো মানে অল ইন অল খুব ভালো খেতে, তুখোড় খেতে যাকে বলে। অন্নপূর্ণা ফুডসের খাবার খেয়ে কিন্তু আমি থারোলি ইমপ্রেসড। অন্তত 2খানা আইটেমই তো অর্ডার করেছি, 2খানাই কিন্তু বাম্পার হিট। তোমাদেরকে নিশ্চয়ই রেকমেন্ড করবো, চাইলে সম্রাট থেকে বিরিয়ানি খেতে পারো, নাও খেতে পারো, অন্নপূর্ণা থেকে চাইনিজ নিশ্চয়ই খাবে, ভীষণ ভালো বানিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম অন্নপূর্ণা ফুডসে যে আপনাদের কি বেশি বিখ্যাত, মোগলাই খাবার না ইন্ডিয়ান খাবার না চাইনিজ, বলেছিল চাইনিজ, অ্যান্ড দে ওয়ার নট কিডিং। যাই হোক, আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম যে চাউমিন নেবো না রাইস নেবো, বলেছিল রাইস নিতে। এই সাজেশনটাও খুব ভালো গেছে,
খুব ভালো লাগছে খেতে। এবার রাইস আর চিকেনের আলটিমেট বাইট। আর দেখাবার কিছু নেই, চোখ বন্ধ করে 10-এর মধ্যে 10, 10-এর মধ্যে 12 হয়ে যেতে পারে। চলো, অনেক ভিডিও লম্বা হয়ে গেল, ফালতু আর কি দেখাবো আর কি তোমাদেরকে বলবো, সব তো যা দেখাবার দেখিয়ে দিয়েছি, বলবার বলে দিয়েছি। বাকি এটা